আমি বলবো এই যে আমাদের মোস্তাফিজ ভাইরা সহ বিএনপির নেতা কর্মীরা, ছাত্র দলের নেতা কর্মী সবাই কিন্তু তাদেরকে সাপোর্ট করেছেন। সেই সাপোর্টের কারণেই এই জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়া সহজ হয়েছে। শুধুমাত্র একটি 5 দিন বা 10 দিনের আন্দোলন নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘদিনের ক্ষোভ। সেই ক্ষোভ চূড়ান্ত ছাত্রদের নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই সময়োচিত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো উনি নিচ্ছেন, এবং তার সমালোচনা এই মুহূর্তে করার সুযোগটা আমার মনে হয় কেউ নেবেও না। কারণ আগে সরকার গঠন হবে, উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন হবেন, আমাদের সাইদ সাহেবের বিশ্বাস অনুযায়ী যদি হবেন, তখন স্বাভাবিকভাবে ওনাকে সমালোচনা করার সুযোগ থাকবে। বর্তমান সরকারকে আমি অনুরোধ করতে চাই যে আপনি কাউন্টার ড্যাম করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট করুন এবং সেটাকে ব্যাপকভাবে পরিচিত করুন, প্রচার করুন। বিদেশিরা যাতে সরাসরি, আমরা প্রবাসীরা যাতে যেখানে আছি, সরাসরি ওই ড্যাম নির্মাণে আমরা আমাদের ডোনেশন গুলো দিতে পারি। এবং তার পাশাপাশি বাংলাদেশেরও যারা এই ড্যাম নির্মাণে সহযোগিতা করবে ওই টাকাটাকে ট্যাক্স ফ্রি করা হোক, এবং আমি বিশ্বাস করি তাহলে আমরাও কাউন্টার ড্যাম তৈরি করতে পারবো। এবং সেই কাউন্টার ড্যামের মাধ্যমে এই যে ভারতের হটকারী এবং আমাদের উপরে যে অত্যাচারমূলক যে কি বলে যে আচরণগুলো, সেগুলোকে আমরা প্রতিহত করতে পারবো। মেজর আফসারি ভাই যে নতুন দল গঠন করেছেন বাংলাদেশের রাজনীতিতে, ওনাকে অবশ্যই স্বাগত জানাই এবং ওনার দলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। এবং ওনার যে নীতি আদর্শ সেগুলো বাংলাদেশের মানুষকে উনি বলবেন, এবং বাংলাদেশের মানুষ যদি গ্রহণ করে তাহলে ওনার এই কে বড় আর কে ছোট এই দ্বিধা দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে নিজেকেই একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে উনি হয়তোবা আবির্ভূত হবেন। আপনার প্রতি আমার সেই দোয়া রইল। তবে তার পাশাপাশি আমি আপনাকে একটি কথা বলবো যে সাম্প্রতিক আপনি যে দলটি করেছেন, যে আপনি রিফর্ম চান, এই আপনার চলার পথকে আমি মনে করি সুন্দর করার জন্য আপনি যেমন দুই একটি কথা বলেছেন, আপনি আপনার অভিমত দিয়েছেন, আপনি এটা হলো গণতন্ত্রের বিউটি, এবং আপনার এই কথাগুলোকে গ্রহণ করতে পারাটাই আগামী দিনের রাজনীতিবিদদের একটি কি বলে সহনশীল ক্যারেক্টারিস্টিক হওয়া উচিত। যে আপনি বলেছেন আপনার কথাগুলো, যে দুই দল, যে কি বলে ধানের শীষ একই সাপের বিষ, এই যে কথাগুলো আপনি বলেছেন ভাই, আপনি এখন পর্যন্ত আপনার দলের অবস্থান থেকে হয়তোবা ওই ত্যাগ আর তিতিক্ষা বা জাতির জন্য কিছু করার সুযোগটা পান নাই। সো গত 15 বছর 17 বছর বিএনপি এবং বিএনপির নেতা কর্মীরা যে পরিমাণ নিহত হয়েছে, জেল খেটেছে, সাফার করেছে, তার যে কি বলে ফাইল, সেই ফাইলগুলোর সমান পর্যায়ে এখনো হয়তোবা আপনি কর্মীদেরকে একত্রিত করার সুযোগটা হয়তো পান নাই সময়ের কারণে। জাকারিয়া ভাই আমাদের সমমনা শক্তির কথাও বলবেন। জি, না না না, জাকারিয়া ভাই নিজেও একজন নির্যাতিত, উনি অনেক বছর বাংলাদেশে যেতে চায় না, আমি এখানে কথা বলছি জেল খেটেছেন 44টি মামলায়। আমি লন্ডন থেকে যাওয়ার পরে আমার বিরুদ্ধে 44টি মামলায় 440 দিনের রিমান্ডের দরখাস্ত করা হয়েছিল। 44 দিন আমি ডিবি হেফাজতে রিমান্ডে ছিলাম। আমাকে নদী পথে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে হয়েছিল 6.5 মাস জেল খাটার পরে। দীর্ঘ 11 বছর বাংলাদেশে যেতে পারছি না, পারি নাই। অতএব এই যে মানে আমাদের যে সাফারিং, এগুলোকে যদি উপলব্ধি করেন তাহলে হয়তোবা আপনার চলার পথ আরো সুন্দর হতে পারে বলে আমি মনে করি। সমালোচনার জন্য সমালোচনা নয়, এবং বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপিকে একত্রিত যদি করা হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বাইরে এবং মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান হিসেবে মানুষ মনে করবে। কারণ 17 বছরের নির্যাতিত একটি দলকে 15 বছরের নির্যাতনকারীর সাথে এক পালায় যদি মাপেন তাহলে বাংলাদেশের মানুষ শুরুতেই আপনাদের চিন্তা চেতনায় হোঁচট খাবে, আপনাদেরকে নিয়ে সন্দেহের সৃষ্টি হবে। আমি চাই না আপনি সেই জাতীয় সন্দেহ সৃষ্টির সুযোগ বাংলাদেশের মানুষকে দেন। এবং আপনার ভবিষ্যতে আলটিমেট আরেকটা কথা, যে এটা কিংস পার্টি যেন না হয়।
111-এর পরে অনেকগুলো কিংস পার্টি হয়েছে, তারাও অনেক কথা বলেছে, সময়ের বিবর্তনে তারা হারিয়ে গেছে, তাদের আজ খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারা তাদের কথাগুলো এখনো অনেকের কথাই আছে। হাওবার এরপরে কাদের সিদ্দিকীর বিষয়ে বলছেন, আমার কাছে মনে হয় উনি যথেষ্ট বয়স্ক মানুষ এবং আমার ওনার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপে, এটা আমারও একটা অপিনিয়ন ওনার ব্যাপারে, পারসেপশন, হতাশাগ্রস্ত একজন মানুষ। উনি নিজে মনে করেন ওনার প্রধানমন্ত্রী হওয়া উচিত, ওনার রাষ্ট্রপতি হওয়া উচিত, কিন্তু শেষমেশ উনি আওয়ামী লীগটাই করতে পারলো না। অতএব উনি একজন হতাশাগ্রস্ত মানুষ আমার তাকে মনে হয়। এবং আমার মনে হয় যে এই কাদের সিদ্দিকী সাহেবও এই বয়সে এসে এই যে আমাদের মানিক সাহেবদের কাছাকাছি অবস্থান করছেন। অতএব এটা নিয়ে আসলে ওনাকে নিয়ে আর বেশি আলাপের সুযোগ নেই। আর দ্বিতীয়ত আমাদের যে জনাব সাইদ সাহেব যেটা বলেছেন যে এটা একটি বিপ্লবী সরকার হওয়ার কথা, আমি ওনার টকশো গুলো আমিও দেখি, উনি অত্যন্ত তথ্যভিত্তিক অনেক কথা বলেন, কিন্তু এই সুযোগটা নাই। কারণ তারা একটি সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছিলেন, তারা সরকার পতনের উদ্দেশ্যে কিন্তু আসে নাই, তাদের সেই স্ট্রাকচার নেই, তাদের সেই দীর্ঘ নীতি বা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আসে নাই। অতএব একটা সিচুয়েশনে তারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গত 17 বছরে বিরোধী দলীয় নেতা কর্মীদের নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই যে সাপোর্ট, ছাত্রদের পাশে এসে সাধারণ মানুষ, টোটালি বিরোধী দল এবং যারা আমি বলবো এই যে আমাদের মোস্তাফিজ ভাইরা সহ বিএনপির নেতা কর্মীরা, ছাত্র দলের নেতা কর্মী সবাই কিন্তু তাদেরকে সাপোর্ট করেছেন। সেই সাপোর্টের কারণেই এই জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়া সহজ হয়েছে। শুধুমাত্র একটি 5 দিন বা 10 দিনের আন্দোলন নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘদিনের ক্ষোভ। সেই ক্ষোভ চূড়ান্ত ছাত্রদের নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অতএব সেই সময় সেই কারণে বিপ্লবী সরকার হওয়ার সুযোগটা আমার মনে হয় নাই, কারণ আসলে তারা তো সরকার পরিবর্তনের উদ্দেশ্যে আসে নাই, তারা তাদের একটা দাবি নিয়ে এসেছিল। আর এরপরে আরেকটি যে স্টেটাস দিয়েছেন, আমি জনাব সাইদ সাহেবকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। উনি বিশ্বাস করেন আর বাংলাদেশের সাধারণ মানুষের মতো আগামীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় বিএনপি ক্ষমতা আসবেন। এই যে বাস্তব সত্য জিনিসটাকে উপলব্ধি করে উনি মিডিয়াকে বলেছেন, এজন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মানুষ এই সত্য কথাগুলো, মানে সত্যকে কত দূর এড়িয়ে যাওয়া যায় না, মানুষ গ্রহণ করে না। তো উনি যে বলেছেন এজন্য ওনাকে ধন্যবাদ। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে যে বলেছেন, দ্বিতীয় জিয়া, সম্প্রতি যদি জনাব তারেক রহমান সম্পর্কে উনি যে সকল কথাগুলো বলেছেন, আমি এই কথাগুলোকে ইতিবাচক হিসেবেই নিচ্ছি এবং আমি বিশ্বাস করি ওনার এই কথাগুলোর যে মধ্যে যে মেসেজ আছে, সেই মেসেজের পথে এর আগেই বা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান পদক্ষেপ নিয়েছেন এবং তার সাম্প্রতিক সময়ে দেশের এই ক্রাইসিসে তার যদি বক্তব্যগুলো আপনারা দেখেন এবং পার্টির যে ইন্টারনাল মেকানিজমে যে তার পদক্ষেপগুলো দেখেন, তাহলে দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র রক্তের ধারক হিসেবে তিনি টোটালি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই সময়োচিত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো উনি নিচ্ছেন। এবং তার সমালোচনা এই মুহূর্তে করার সুযোগটা আমার মনে হয় কেউ নেবেও না, কারণ আগে সরকার গঠন হবে, উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন হবেন, আমাদের সাইদ সাহেবের বিশ্বাস অনুযায়ী যদি হবেন, তখন স্বাভাবিকভাবে ওনাকে সমালোচনা করার সুযোগ থাকবে এবং জনাব সাইদ সাহেবের এই পরামর্শগুলো ওনার পথকে অবশ্যই ইতিবাচকভাবে অনেক সুন্দর করতে পারে। আর তার পাশাপাশি শেষ করবেন যে তার পাশাপাশি ইন্ডিয়ার বিষয়ে আমি বলবো যে বাংলাদেশে ইন্ডিয়ার এই ড্যাম থেকে বেরোনোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রক্রিয়াটাকে আরো জোরে সোরে শুরু করতে হবে, নাম্বার 1, এবং কাউন্টার ড্যাম তৈরি করতে হবে। কাউন্টার ড্যাম তৈরির ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে এই বর্তমান সরকারকে আমি অনুরোধ করতে চাই যে আপনি কাউন্টার ড্যাম করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট করুন এবং সেটাকে ব্যাপকভাবে পরিচিত করুন, প্রচার করুন। বিদেশিরা যাতে সরাসরি, আমরা প্রবাসীরা যাতে যেখানে আছি সরাসরি ওই ড্যাম নির্মাণে আমরা আমাদের ডোনেশন গুলো দিতে পারি এবং তার পাশাপাশি বাংলাদেশেরও
যারা এই ড্যাম নির্মাণে সহযোগিতা করবে ওই টাকাটাকে ট্যাক্স ফ্রি করা হোক, এবং আমি বিশ্বাস করি তাহলে আমরাও কাউন্টার ড্যাম তৈরি করতে পারবো, এবং সেই কাউন্টার ড্যামের মাধ্যমে এই যে ভারতের হটকারী এবং আমাদের উপরে যে অত্যাচারমূলক যে কি বলে যে আচরণগুলো, সেগুলোকে আমরা প্রতিহত করতে পারবো। এই বলে আপনাকে আজকের যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমাদের সাইদ ভাই, আনসারি ভাই এবং মুস্তাফিজ ভাই, ইমরান ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।